আচ্ছা, একটা কথা ভাবুন তো, প্রতিটা মা-বাবাই তো নিজের সন্তানকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসে। নিজের সবটা দিয়ে সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা করে। তাহলে একজন মা-বাবা কেন তার আদরের সন্তানের নামে কোর্টে মামলা করবে? কি এমন অপরাধ ছিল তার? আর সেই সন্তানই বা সে মামলার বিরুদ্ধে গিয়ে কি এমন করবে? আদালত কোন দিকে সাক্ষী দেবে? এমনই কিছু মারাত্মক প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আজকের এই গল্প। গল্পটির নাম সন্তান। হ্যাঁ, আজকের এই মুভিটি এমন এক সন্তান নিয়ে, যে সন্তানের গল্প কাহিনী আপনার অজান্তেই চোখ থেকে পানি নিয়ে আসবে। মুভিটির কাহিনী একদমই ব্যতিক্রম। বর্তমান এসব নিয়ে খুব একটা কাজ হয় না, তবে হওয়া উচিত। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি অপেক্ষিত সেই সন্তান মুভির এক্সপ্লেইনে। মুভির শুরুতেই আমরা এক অসহায় বাবাকে দেখতে পাই, যার নাম শরদিন্দু বাবু, অর্থাৎ শরৎ। ইনি লয়ার ইন্দ্রাণী সেনের সাথে দেখা করার জন্য কোর্টের বাইরে বসে আছেন। এরপর ইন্দ্রাণী সেনের সহকারী তাকে ইন্দ্রাণীর চেম্বারে নিয়ে যায়। শরদিন্দুবাবু তখন খুব বেশি অস্থির অবস্থায় ছিল। তাকে দেখেই মনে হচ্ছে সে খুবই ক্লান্ত। তাই লয়ার ইন্দ্রাণী সেন তাকে পানি দেয়। শরদিন্দুবাবু তখন পানির তৃষ্ণা মিটিয়ে বুকের ভেতরের চাপা কষ্ট নিয়ে বলে, আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না, আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই। ইন্দ্রাণী সেন তখন খুবই অবাক হয়ে যায় এবং শরদিন্দুবাবুর জীবন ইতিহাস জানতে চায়। এরপর সিন শিফট হয় বিজয়া দশমীর দিন। দেখা যায় শরতের স্ত্রী মালা দেবীবরণে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর তাদের বাড়ির কাজের মেয়েটার কথাই বোঝা যাচ্ছে পুজো শেষ হয়ে গেলেও তাদের একমাত্র ছেলে ইন্দ্রনীল তার স্ত্রীর সন্তানকে নিয়ে বাড়িতে আসেনি। কিন্তু মালা এখনও এটা বিশ্বাস করছে যে তার ছেলে বুঝি দশমীতে আসবে। এটা ভেবে কোনো মতে সে তার মনকে মানিয়ে নেয়। কিন্তু কাজের মেয়েদের মতো তিনিও জানতেন যে তার ছেলে আর বৌমা ইচ্ছে করেই বাড়িতে আসেনি। উৎসবে অনেক আয়োজন থাকলেও একমাত্র ছেলের এমন অবহেলায় বৃদ্ধ দম্পতির মনটা অনেক খারাপ হয়ে যায়। পুজো মণ্ডপে বরণ করতে করতে মালাদেবী হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে দেখানো হয় শরৎবাবু এবং মালাদেবীর একমাত্র সন্তান ইন্দ্রনীলকে, যাকে তারা আদর করে বাবুই বলে ডাকত। সে মদের বোতল হাতে নিয়ে দশমীর পার্টি করতে ব্যস্ত। এদিকে শরৎবাবু তার স্ত্রীকে নিয়ে হসপিটালে যেতে যেতে তার ছেলে বাবুইকে কল করে। কিন্তু বাবুই তার বউকে নিয়ে পার্টি করতে এতটাই ব্যস্ত যে ফোনের রিংটোনটাও তার কাছে বিরক্তিকর লাগে। এদিকে শরৎ বারবার তার ছেলেকে কল করতেই থাকে। আর বারবার কল করতেছে দেখে বাবুই তার বাবার উপর অনেক বিরক্ত হয়। তখন তার স্ত্রী রিয়া বলে, জানোই তো রবিবার আমার বাবা বিজয় উপলক্ষে লাঞ্চে নিয়ে যাবে। তোমার বাবার আর কি, বিজয়ের প্রণামটা তুমি ফোনে মিটিয়ে দাও আর ঝামেলা শেষ করো। এই বলে সে তার স্বামীকে আদর করে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর বাবুই কলটা ধরে বিজয়ের প্রণাম জানাতে চায়। কিন্তু তখনই সে জানতে পারে যে তার মা হসপিটালে। এরপর বাবুই মাকে দেখতে হসপিটালে যায় আর জানতে পারে তার মাকে খুব শীঘ্রই নি রিপ্লেসমেন্ট করাতে হবে। নি রিপ্লেসমেন্ট করতে প্রায় 4 লাখ টাকা লাগবে, যেটা বাবুই আগে থেকে জানতো। তাই সে সেটা করতে চায় না, কিন্তু শরৎ সেটা করাতে বলে। আর তখন মালা সব দায়িত্ব ছেলের উপর দিয়ে বলে, তুই যা ভালো বুঝিস তাই কর। কিন্তু বাবুই জানায় সে আজ খুব বেশি ব্যস্ত, তাকে সেকেন্ড অপিনিয়ন নিতে হবে। তখন তার মা বলে তার নাতি বাবলু কেমন আছে। ববি তখন বলে ও ভালো আছে, আর তুমি পেন কিলার খেতে থাকো, ঠিক হয়ে যাবে। এই বলে বাবুই সেখান থেকে বের হয়। এরপর বাবুই বাইরে বের হলে শরৎ তার ছেলেকে বলে, গত বছর তোর মায়ের গল ব্লাডারের অপারেশন করতে গিয়ে মেডিক্লামের সব টাকা চলে গেছে। তাই সে এবছর কোনো টাকা পাবে না। এজন্য সব দায়িত্ব বাবুইকে নিতে হবে। বাবুই তো দায়িত্ব নিতে রাজি হয়ই না, উল্টো টাকাগুলো খরচ হওয়ার জন্য বাবাকে অনেক কথা শোনায়। এদিকে ইন্দুকে বাড়ি থেকে বারবার কল করছে তার স্ত্রী। সে তখন তার স্ত্রীকে বলে, হ্যাঁ, সব ঝামেলা শেষ হয়ে গেছে, আমি আসতেছি। ছেলের মুখে এমন কথা শুনে বাবা নির্বাক চোখে শুধু তার ছেলেকেই দেখতে থাকে। এরপর সিন শিফট হয় ইন্দ্রাণীর চেম্বারে, যেখানে ইন্দ্রাণী শরৎবাবুকে বলে, তাহলে কি আপনি মেডিকেল লেগনেন্সির কেস করতে চান? এটা শুনে শরৎবাবু ইমোশনাল হয়ে বলে, বুড়ো মা বাবাকে অবহেলা করার জন্য কেস করতে চাই। বৃদ্ধ বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে যাওয়ার জন্য কেস করতে চাই। দিনের পর দিন আমাদের উপেক্ষা করার জন্য কেস করতে চাই। আমার ছেলেকে আমি উচিত শিক্ষা দেওয়ার জন্য কেস করতে চাই। এসব শুনে ইন্দ্রাণী বলে, স্যার, আপনার ইমোশনটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা লয়ারের কাছে এসব আবেগের কোনো দাম নেই। শরৎ তখন খুব কষ্ট বুকে নিয়ে বলে, লয়ারের কাছেও বৃদ্ধ মা বাবার কোনো মূল্য নেই? আমাদের কথা শোনার মতো কি কেউ নেই? এটা শুনে ইন্দ্রাণী বলে, আপনি বলুন, আমি শুনছি। এরপর সিন শিফট হয় বিজয়ার দিন। সেদিন ইন্দ্র মাতাল হয়ে ফিরে তার স্ত্রীকে সব কথা বলে, যে হসপিটালে কি হয়েছিল। এটা শুনে তার স্ত্রী অনেক রেগে যায়। আর তার স্ত্রী রেগে গেছে দেখে ইন্দ্র বলে, আমি একটা টাকাও দেব না,
সার্জারি করালে বাবা নিজের টাকায় করাবে। এরপর আমরা দেখতে পাই ইন্দ্র আর রিয়া তার ছেলে বাবলুকে নিয়ে বড় একটা মলে গেছে শপিং করতে। মেলভিট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, জুভেন্টাস এবং লালিগার এফ এর অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ শুরু হতে চলছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। ইএফে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস ক্লাব ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, কিস্টার, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ওয়ানাবি ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টে লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবিট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানাবির ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। কারণ সামনেই তাদের 10তম অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে তারা যাবে থাইল্যান্ডে। অন্যদিকে দেখানো হয় শরৎ তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে। সেখানে তাদের সাথে শরতের বোন আর তার ছেলে ঈশান এসেছে। ঈশান তার মামাকে বলে, জানো তো, তোমাদের এখানে আসলে আমার ইউএসএ যেতে ইচ্ছে করে না, তুমি একটু মাকে বোঝাও তো। এটা শুনে শরৎ বলে, শোন, ইউএসএ যাওয়ার সুযোগটাও তুই ছাড়িস না, তুই ইউএসএ যাবি। কিন্তু ঈশান বলে, তুমিও তো সুযোগ পেয়েছিলে, কিন্তু তুমি তো যাওনি, আমি তো তোমার মতো হতে চাই। তখন শরৎ বলে, আমি তো আজকের মাপকাঠিতে সাকসেসফুল ম্যান নই, তাহলে তুই কেন এমন হবি? ঈশান তখন বলে, কি বলছো? তুমি হলে আইডিয়াল ম্যানের একটা পারফেক্ট উদাহরণ, আর আমি যদি বিদেশ যাই তাহলে তো পাল্টে যাব, মা বাবাকে সময় দিতে পারবো না। এটা শুনে শরৎ বলে, তুই কি করবি সেটা তুই ঠিক করবি, জানি তুই তোর মা বাবার জন্য ঠিকই সময়টা বের করে নিবি। আর আজকের দিনে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স খুবই দরকারি, এগুলো ছাড়া চলা যায় না। তুই ইউএসএ যাবি। এরপর ঈশান রাজি হয়। এরপর দেখানো হয় শরৎ পার্সোনাল লোন কিংবা গহনা বিক্রি করেও টাকার জোগাড় করতে পারে না। এদিকে বাবুই বাবলুর জন্মদিনের বড় পার্টি দেয়। অন্যদিকে নাতির জন্মদিন উপলক্ষে মন্দিরে গিয়ে পুজো দেয় মালা। ভিডিও কল করে রিয়ার কাছে সে বলে, অন্তত একবার যেন বাবলুর সাথে ভিডিও কলে দেখা করিয়ে দেয়। কিন্তু রিয়া বড্ড বিরক্তির সাথে ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দেয়। সে চাইলেও কিন্তু একবার ফোনে বাবলুর সাথে ঠাকুমার কথা বলিয়ে দিতে পারত, কিন্তু সে সেটা করে না। রাতে আমরা দেখতে পাই খাবার টেবিলে বসে একটা মাছ শরতার মালা ভাগ করে খাচ্ছে। বড্ড অভাব আর টানাপোড়ার মধ্যেও দুজনের মধ্যে যেন পানখোলা ভালোবাসা ছিল। আর ঠিক সেই সময় পাশের ফ্ল্যাটের দেবাশিসের বাড়িতে প্রচুর ঝামেলার আওয়াজ শোনা যায়। শরৎ তখন সেখানে যায়, আর সেখানে গিয়ে দেখে দেবাশিস বাড়িতে না থাকার কারণে তার ছেলে এসে মাকে মারধর করছে কোনো একটা দলিলের কাগজে সাইন করার জন্য। শরৎ সেটা নিয়ে কথা বলতে গেলে ছেলেটি তাকে অপমান করে। শরৎ তখন তার প্রতিবাদ করে এবং সে ছেলেটিকে মেরে ঘর থেকে বের করে দেয়। সিন আবারও শিফট হয় ইন্দ্রাণীর চেম্বারে, যেখানে শরৎ ইন্দ্রাণীকে বলে, শুধু আমিই না, চারিদিকে অনেক বৃদ্ধ বাবা মার সাথেই এমনটা হচ্ছে। ছেলে তার মায়ের গায়ে হাত তুলছে, বাবাকে যা ইচ্ছে তাই বলছে। সমাজ কেন এমন হচ্ছে? এটা শুনে ইন্দ্রাণী বলে, এর জন্য কি মা বাবার অতিরিক্ত আদর একটুও দায়ী নয়? শরৎ তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই, ভালোবাসা যে মেপে দিতে হবে সেটা আমাদের শেখা উচিত ছিল। এরপর দেখানো হয় রাতে কল করে বাবুই তার বাবাকে জানায় যে কাল সারাদিনের জন্য বাবলুকে তার ঠাকুমার কাছে রেখে আসবে। এটা শুনে শরতার মালা তো অনেক খুশি হয়, কারণ তাদের একমাত্র আদরের নাতি সারাদিন তাদের সাথে থাকবে। সকালে শরৎ অনেক খুশি হয়ে নাতির জন্য বাজার করতে যায়। বাজার থেকে নাতির জন্য একটা বড় গলদা চিংড়ি নেয়, কারণ এই মাছটা তার নাতির বড্ড পছন্দ। পরদিন সকালে বাবলুকে বাড়িতে দিয়ে রিয়া রিন্দ বেরিয়ে যায়। যাওয়ার সময় বলে যায় রাতে ইন্দ্র চাইনিজ নিয়ে আসবে। দুপুরে গলদা চিংড়ি দিয়ে নাতিকে বড্ড ভালোবেসে ভাত খাইয়ে দেয় ঠাকুমা। তখন ছোট্ট বাবলু জিজ্ঞেস করে, আচ্ছা, বাবা কি আগে তোমাদের সাথে থাকতো? এটা শুনে ঠাকুমা বলে, হ্যাঁ, বেবিরা তো মা বাবার সাথে থাকে, না হলে তো ভয় পাবে। বাবলু তখন বলে, ভয় ফিনিশ হয়ে গেলে কি বেবিরা চলে যায়? নাতির এমন কথাতে কি উত্তর দেবে দাদু ঠাকুমা সেটা আর খুঁজে পায় না। এরপর সন্ধ্যাবেলা দেখা যায় বাবলু ভুল করে তার দাদুর চায়ে হাত দিয়ে ফেলে, যার কারণে তার হাতটা পুড়ে যায়। আর ঠিক সেই সময় ইন্দ্র তার ওয়াইফ নিয়ে বাড়ি ফিরে। ছেলের হাত পুড়েছে দেখে বাবু ছেলেকে মেডিসিন লাগিয়ে দিতে বলে আর বাবাকে ছাদে নিয়ে যায় কিছু কথা বলার জন্য। সেখানে গিয়ে বাবুই তার বাবাকে বলে, তার বাবার ছোটবেলার বন্ধু শিরত সে এখন অনেক বড় পলিটিক্সের সাথে যুক্ত। বাবুইদের নতুন অফিস তৈরি হচ্ছে, কিন্তু কনস্ট্রাকশনের কাজটা আটকে গেছে। তার বাবা যদি একবার তার বন্ধুকে কল করে অনুরোধ করে তাহলেই কাজটা শুরু হয়ে যাবে, আর ইন্দোর বসও খুশি হয়ে তার প্রমোশনটা দিয়ে দিবে।
কিন্তু শরৎ সারা জীবন নিজের আত্মসম্মান নিয়ে চলেছে। তাই সে ছেলের কথায় এমন কাজ করতে কিছুতেই রাজি হয় না। রাজি না হলে ইন্দ্র তার বাবাকে অনেক কথা শোনায়। সেই সাথে বাবলুর হাত পুড়ে যাওয়ার জন্য বাবাকে দায়ী করে। এরকম নানান বিষয় নিয়ে রাগারাগি করে বউ বাচ্চাকে নিয়ে না খেয়েই বাবুই বেরিয়ে যায়। যাওয়ার আগে চিৎকার করে বলে, আমাদের জন্য কিচ্ছু করতে হবে না, তোমরা নিজেদের জন্য বাঁচো, স্বার্থপর একটা। রাতে খেতে বসে শরৎ তার স্ত্রী মালাকে বলে, বুঝতে পারিনি এই চাইনিজ খাবারটা ঘুষ ছিল। ও তো নিজের স্বার্থের টানে এসেছিল। এই খাবার আমার গলা দিয়ে নামবে না। আর সেই কারণে মুড়ি খেয়ে রাত কাটিয়ে নেয় শরৎ। এরপর হঠাৎ একদিন শরতের বন্ধু এসে শরৎকে বলে, 12 বছর চেষ্টা করার পর তাদের স্কুল ফ্রেন্ডদের একটা রিইউনিয়ন হচ্ছে, তাই শরৎ যেন সেখানে আসে। মালা অসুস্থ বলে শরৎ প্রথমে যেতে না চাইলেও মালা জোর করে তাকে পাঠানোর ব্যবস্থা করে। আর বলে, তুমি যাও, আমি কথা দিচ্ছি অক্ষত অবস্থায় তোমার জন্য অপেক্ষা করব। রেডি হয়ে শরৎ যখনই বের হতে যাবে ঠিক সেই সময় বাবুই আসে আর বলে, বাবা তুমি এই চাবিটা নিয়ে আমার ফ্ল্যাটে গিয়ে একটু ওয়েট করো তো। রিয়া চাবিটা বাসায় ফেলেই চলে গেছে। আমার তো আবার অফিসে একটা মিটিং আছে, আমি সেখানে যাব। চাবি না পেলে রিয়া আবার রুমে ঢুকতে পারবে না। শরৎ তখন বলে সে স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছে। যেটা শুনে ইন্দ্র বলে, একটা দিন আড্ডা না মেরে আমার একটা হেল্পও করতে পারতেছো না? এত নিষ্ঠুর তুমি। যেটা বলছি সেটা করো। চলো, আমার গাড়িতে করে বাসায় নামিয়ে দিয়ে যাচ্ছি। এক প্রকার ইচ্ছে না থাকা সত্ত্বেও শরৎ তার ছেলের কথা ফ্ল্যাটে যায়। একটু পর লন্ড্রি থেকে একটা লোক আসে আর 520 টাকা চায় পর্দা কাচার জন্য। শরৎ ইন্দ্রকে কল করে এটা জানালে সে বলে, এই জন্য আবার কল করেছে কেন, টাকাটা দিয়ে দিলেই তো হয়। আর হ্যাঁ, যাওয়ার আগে পর্দাগুলো লাগিয়ে দিয়ে যাও, সন্ধ্যায় পার্টি আছে। ছেলের এমন চাকরের মতো ব্যবহারে থমকে যায় শরৎ। তারপর সে সেই লোকটিকে মানিব্যাগ থেকে টাকাটা দেয়। এরপর যখন সে পর্দা লাগাতে থাকে তখনই তার বন্ধুরা ভিডিও কল করে। শরৎ কল রিসিভ করলে তার সকল বন্ধুরা শরতের সাথে কথা বলে, যার মধ্যে অপর্ণা নামের এক বান্ধবী তাকে বলে, কথা দে শরৎ, সবকিছু শেষ হওয়ার আগে অন্তত একবার দেখা করবি। শরতের অনেক ইচ্ছে ছিল সবার সাথে সময় কাটাবে, কিন্তু সেখানে যাওয়ার সুযোগ তার হয়নি। বরং সে ছেলের বাসায় কাজ করছে এমনটা ভেবে শরৎ অনেক কষ্ট পায়। তবু সে হাসি মুখে কথা বলে, সিনটা সত্যি খুব কষ্টের ছিল। এরপর ফ্ল্যাটে রিয়া আসে আর তার শ্বশুর এখনো পর্দা টানায়নি বলে তাকে অনেক কথা বলে তাড়িয়ে দেয়। একদিন রাতে মালার পায়ের যন্ত্রণাটা আবারও শুরু হয়। এরপর ডক্টর আসে আর জানায় যত তাড়াতাড়ি সম্ভব নি রিপ্লেসমেন্ট করাতে, না হলে পঙ্গু হয়ে যাবে মালা। অসহায় শরৎ তখন বাধ্য হয়ে ছেলের অফিসে যায়। আর সে এই কথা বলতেই প্রথমত ইন্দ্র তার বাবা এই পোশাক পরে অফিসে কেন আসছে সেটা নিয়ে অনেক কথা শোনায়। আর দ্বিতীয়ত মুখের উপরেই টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয়। এরপর শরৎ তার ছেলেকে 3 লক্ষ টাকা ধার হিসাবে দিতে বলে। ইন্দ্র এটা শুনে বলে, তোমাকে টাকা ধার দেবো? নাটক করছো তাই না? টাকা নিয়ে কি করবে? মায়ের অপারেশন? টাকা যে তুমি কত শোধ করবে সেটা আমার জানা আছে। তুমি মাকে পেন কিলার দিয়ে দাও। আর জানো তো, ইমার্জেন্সির জন্য টাকা রাখতে হয়। তাহলে তোমার টাকা কই? তুমি কেন রাখোনি? এটা শুনে শরৎ তার ছেলেকে বলে, আমার সর্বস্ব খরচ করেছি তোকে মানুষ করার জন্য, কারণ তোর ভবিষ্যৎটাই ছিল আমার কাছে বিগ ইমার্জেন্সি। তখন ইন্দ্র বলে, এটা ইমার্জেন্সি নাকি ইনভেস্টমেন্ট? আমার উপর ইনভেস্ট করেছ যাতে করে আমার থেকে মোটা অঙ্কের টাকা তুলতে পারো। আমার কাছে এখন টাকা নেই, তাহলে আমি কই থেকে দেবো? নাকি মার অপারেশনের জন্য আমি থালা হাতে ফুটপাতে বসবো? এসব কথা শুনে রেগে গিয়ে শরৎ সামনে রাখা কাচের গ্লাসটা ভেঙে ফেলে, যার কারণে তার হাত কেটে রক্ত বের হয়। কিন্তু ছেলে তার বাবার হাতের অবস্থা না দেখে টেবিলের উপর পড়ে যাওয়া জলটা ফাইলে লেগেছে কিনা সেটা দেখতে থাকে। কি মানবতার সন্তান, তাই না? যাক, এরপর শরৎ টেবিলের উপর টাকা রেখে তার ছেলেকে বলে, এই নাও তোমার গ্লাসের দাম। তারপর কাঁদতে কাঁদতে শরৎ সেখান থেকে চলে যায়। আর ছেলে টেবিলে পড়ে থাকা রক্তের জন্য বিরক্তি প্রকাশ করে। যে বাবা শত কষ্ট করে তাকে মানুষ করলো, আজ তার রক্তের কোনো দাম নেই ছেলের কাছে। এরপর টাকার জন্য ব্যাংক থেকে শরৎ তার শেষ সম্বল ফ্ল্যাটটাও মর্গেজ দিয়ে দেয়। এদিকে ইন্দ্র ব্যাংককে গিয়ে 10 বছরের অ্যানিভার্সারি পালন করে আর অন্যদিকে চলে মায়ের অপারেশন। ইন্দ্রকে অনেকবার কল করেও না পেয়ে ফ্যামিলি গ্রুপে মেসেজ করতে চায়। তখন শরৎ তার ছেলে আর বৌমার ব্যাংকক ট্রিপের পিকচারগুলো দেখতে পায়। তাই সে বড্ড আফসোস করে মেসেজগুলো করা থেকে থমকে যায়। এরপর শরৎ তার ছেলের কাছে এসে জানতে চায় যে তার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন মায়ের অপারেশনটি সে করায়নি। যার উত্তর ইন্দ্র বলে, আমার টাকা আমার ইচ্ছা, আমি যা খুশি তাই করব। আর এই বছর আমার 10 অ্যানিভার্সারি ছিল, এটা কি আবার ফিরে আসতো নাকি? আর মারা অপারেশন সেটা পরেও করা যেত। এসব নিয়ে তার বাবাকে অনেক কথা শোনায় আর বাবাকে এক ধাক্কা দিয়ে ঘরে চলে যায় ইন্দ্র। আবারও সিন শিফট হয় ইন্দ্রাণীর চেম্বারে। ইন্দ্রাণী শরতের কাছে এই কেসটার ব্যাপারে তার স্ত্রীর মত আছে কিনা জানতে চায়। শরৎ তখন বলে, আমি জানি মালেতে কখনই মত দেবে না, আমার স্ত্রী হয়তো আমাকে ক্ষমাও করবে না। তখন ইন্দ্রাণী বলে,
যদি আপনার স্ত্রী আপনার পাশে না থাকে? তখন শরৎ বলে, কিন্তু আমি তো জানি আমি ঠিক করছি, তাই আমি একা হতে প্রস্তুত। এটা শুনে ইন্দ্রাণী খুব খুশি হয়ে যায় আর বলে, আপনাকে থ্যাঙ্কস, আমাকে আপনার এই কেসের লয়ার হিসাবে চয়েস করার জন্য। এদিকে ইন্দ্র তার অফিসের কাজে ব্যস্ত ছিল। তখনই তার কাছে কোর্টের ফাইল আসে। সেটা দেখে একদমই হতবাক হয়ে যায়। এরপর ইন্দ্র তার বাবার কাছে আসতে থাকে। আরেকদিকে তার বাবা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। অন্যদিকে লয়ার প্রস্তুত থাকে যেভাবেই হোক সে কেসের মধ্য দিয়ে বাবা মাদের প্রাপ্য অধিকারটা ফিরিয়ে দেবে। এই তিনজনকে নিয়েই মুভি এগোতে থাকে। এরপর ইন্দ্র রেগে তার বাবার কাছে গিয়ে আবারও তাকে ইচ্ছে মতো অপমান করে আর বলে, খুব মামলা মোকদ্দম করার শখ তাই না? যত সব বেকারের দল। তখন তার বাবার সাথে তার বন্ধুরাও ছিল। ইন্দ্র সবাইকেই অপমান করে আর তার বাবাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে কোর্টেই দেখে নেব। এরপর মালা সবটা জেনে গিয়ে শরৎকে বলে, কোন সাহসে তুমি আমার ছেলের নামে কেস করেছ? আর কত টাকা চাই তোমার? ও তো নিজের সংসার সামলে প্রতি মাসে তোমাকে টাকা দেয়। এটা শুনে শরৎ বলে, কত টাকা দেয় সে? 15,000? সে কি জানে আমাদের দুজনে প্রতি মাসে 5,000 টাকা শুধু ওষুধই লাগে? তারপর গ্যাস, ইলেকট্রনিক বিল আর খাওয়া দাওয়া, এসব কি চলে? আর আমি তো টাকার জন্য মামলা করিনি। ওর কাছে কি একটু সময় নেই মা বাবার জন্য? বাবা হিসেবে ওকে শিক্ষা দিতে চাই আমি। এরপর কেসটা কোর্টে ওঠে। ইন্দ্রাণী কেসটা লড়তে একটু ভয় পাচ্ছিল। যদি সে সব কেস সহজে জিতে যায়, কিন্তু যদি সে এই কেসটা হেরে যায়, তাহলে সব বাবা মা তার সন্তানের কাছে হেরে যাবে। আর বাবা মারা কি কখনোই সন্তানের কাছে হারতে পারে? এরপর জজের সামনে ইন্দ্রাণী বলে, আমাদের দেশের বেশিরভাগ বিধবা বিদ্যা তাদের সন্তানের উপর নির্ভরশীল হয়ে পরিত্যক্ত অবস্থায় থাকে। মাসিক 15,000 টাকা দিয়ে দিলে কি দায়িত্ব শেষ? যেমন সামর্থ্য তেমনভাবেই তো দেখতে হবে। তাই বলে কি নিজে মার্সিডিজে চড়বে আর বাবা বাসে ধাক্কা খাবে? আর নিজে যাবেন 5 স্টারের ক্ষেত্রে আর মা বাবা একটা মাস ভাগ করে খাবে? কিন্তু আপনি ব্র্যান্ডের জামা কাপড় পরবেন আর আপনার মা জামা সেলাই করে দিলে তবেই বাবা পরতে পারবে? এমনটা তো হবে না। সুপ্রিম কোর্টেও তো এই স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের কথা মেনশন করা হয়েছে। এদিকে প্রতিপক্ষ উকিল বলে, বাবা মা পরিত্যক্ত বলে কি ছেলেরা নিজের কাজ ছেড়ে তাদের কাছে পড়ে থাকবে? আবার টাকা না দিলেই বাবা মা কেস করবে? সময় না দিলেও হবে না? সন্তান কি তাহলে এটিএম? এতই যখন চাহিদা, তাহলে জন্ম দিলেন কেন? এরপর ইন্দ্রাণী শরৎবাবুকে ডাকে। এখানে আমরা জানতে পারি শরৎবাবুর ছেলে ইন্দ্র প্রতি মাসে 2 লাখ টাকার বেশি ইনকাম করে। শরৎবাবু চাকরি করাকালীন ইন্দ্র যখন গ্র্যাজুয়েশনে গোল্ড মেডেল পেয়েছিল, তখন শরৎ আর মালার জমানো 7 লক্ষ টাকা ইন্দ্রকে কলকাতায় এমবিএ করার জন্য তারা দিতে চেয়েছিল। কিন্তু ইন্দ্র ঠিক করেছে সে সিঙ্গাপুর গিয়ে পড়াশোনা করবে, যার কারণে তার 30 লক্ষ টাকা দরকার ছিল। তাই শরৎ ঠিক করে সে চাকরিটা ছেড়ে দেবে। তাহলে সে রিটার্নের অনেকগুলো টাকা একসঙ্গে হাতে পেয়ে যাবে। তাহলে ইন্দু সিঙ্গাপুরে গিয়ে পড়ালেখা করতে পারবে। এগুলো শোনার পর বিপরীত পক্ষের উকিল বলে, শরৎবাবু চাকরি বিরতি নিয়ে টাকা তুলেছিল ঠিকই, কিন্তু সেটা আমার ক্লায়েন্ট ইন্দুকে দেয়নি। ইন্দু টাকা লোন করে বিদেশে পড়তে গিয়েছিল। আর এরপর তিনি কোনো একটা গ্রামীণ ব্যাংকের ফাইল জমা দিয়ে বলে, চাকরি বিরতি বা পিআরএস এর টাকায় উনি হয়তো ফুর্তি করেছেন। এদিকে ইন্দ্র এসে বলে, আমার বাবা ছিল অলস প্রকৃতির লোক, তাই তিনি পিআরএস নেওয়ার পর বাড়িতেই বসে থাকতেন। ইন্দ্র তার বাবাকে অনেকবার বলেছে নাকি কাজ করতে, কিন্তু তিনি নাকি কাজ করেনি। কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই চাকরি ছেড়ে দেওয়ার পর শরৎ একটা অ্যাকাউন্টের কাজ জোগাড় করে, কারণ তার কাছে কোনো কাজই ছোট ছিল না। কিন্তু হঠাৎ একদিন বাসে যাওয়ার সময় শরতের শরীরটা খুব খারাপ হয়, যার কারণে চাকরিটা ছেড়ে দিতে সে বাধ্য হয়। ইন্দ্রাণী তখন শরৎবাবুর অ্যারিথমিয়া রোগের কপি পেশ করে। সেদিনের মতো কোর্টের কাজ সেখানেই শেষ হয়। এদিকে রিয়া প্ল্যান করে খুব দুঃখের সাথে গৃহবধূ সেজে সোশ্যাল মিডিয়াতে সকল লোকের ইমোশন গ্রেন করার চেষ্টা করে, যার ফলে সাধারণ মানুষ শরৎবাবুকেই ভুল বুঝতে থাকে। অন্যদিকে বাড়িতে শরৎ আর মালার মধ্যে সবসময় এ নিয়ে ঝামেলা হতে থাকে। পরের দিন ইন্দ্র প্ল্যান করে নিজের মাকে সাক্ষী দেওয়ার জন্য কোর্টে নিয়ে আসে। এরপর সেখানে রিয়া এসে জাজকে মিথ্যে বলে। সে জানায় ইন্দ্র নাকি ইমিডিয়েটলি টাকাটা দিতে চেয়েছিল মায়ের অপারেশনের জন্য, কিন্তু বাবাই নাকি টাকাটা নেয়নি। সে নাকি সেকেন্ড অপিনিয়ন নিতে চেয়েছিল, আর সবচেয়ে ভালো দামি ডাক্তার চেয়েছিল উনি। এরপর উকিল জজকে বলে, এখানে মা সন্তানের পাশে বসে আছে, অর্থাৎ তাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা আছে। এতেই আমরা বুঝতে পারি তারা অবহেলিত হয়নি। ইন্দ্রাণী এটা শুনে বলে, তাই নাকি? মা সন্তানের পাশে বসে থাকলে তিনি অবহেলিত নন? তাহলে বাবা যে সন্তানের পাশে নেই, তার মানে কি? তাহলে কি উনি অবহেলিত? জজ আবারও পরের ডেট দেয়।
কোর্টের বাইরে মা ছেলের গাড়িতে বসে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় এক মহিলা এসে শরদের গায়ে কালি ছুঁড়ে মারে, যেটা গাড়ির ভিতর থেকে মালা দেখতে পায়। তখন সে ছেলেকে বলে তার বাবাকে ফিরিয়ে আনতে, কিন্তু ইন্দ্র গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে ইন্দ্র বাড়ির সবাইকে নিয়ে কোর্ট প্রায় জেতার আনন্দে মদের পার্টি করছিল, আর তার মার সাহায্য নিয়ে বাবাকে হারাবে সে নিয়ে কথা বলছে। সে তো দেখেইনি কখন তার মা পেছনে এসে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। তার মা তখন ভাবে যে সন্তানকে ভালোবেসে সে তার স্বামীর বিপক্ষে যাচ্ছে, সে ছেলেই তাদের এতটা ক্ষতি চায়। এদিকে রাতে বাড়ি ফিরে শরৎ মালাকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। সে ভাবে মালা হয়তো তাকে ছেড়ে চলে গেছে। পরে মালা ফিরলে শরৎ তাকে বলে, তুমি যদি চাও আমি কেসটা তুলে নেব, কিন্তু কখনোই তুমি আমাকে ছেড়ে যেও না। তবে পরের দিন কোর্টে মালা তার ছেলের পক্ষ না নিয়ে তার হাজব্যান্ডের পক্ষে চলে যায়। ইন্দোর প্ল্যানের প্রায় সবটাই শেষ হয়ে যায়। এরপর ইন্দ্রাণী মালাকে জিজ্ঞেস করে কেন তার ছেলে তাদের থেকে আলাদা চলে গেল। মালাদেবী তখন বলে, হয়তো আমার জন্যই। এরপর ঘটনা আসে অতীতে। আসলে ইন্দ্র আর রিয়া নিজেদের মধ্যে ঝামেলা করে লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাদের অভিযোগ ছিল তারা নাকি নিজেদের মধ্যে এখানে কোনো স্পেস পাচ্ছে না। এরপর থেকে তারা খুব বেশি একটা এখানে আসেনি। এখানে ইন্দ্রাণী ব্যাংকে মর্গেজ থাকা বাড়ির দলিলটা জজকে দেখায়, যেটা দিয়ে শরৎবাবুর স্ত্রীর অপারেশন হয়েছে। এরপর একে একে সকল প্রমাণ, যেমন পিআরএসের টাকার ট্রানজ্যাকশন এবং মায়ের গহনা বিক্রি করে ছেলের বিয়ের খরচের প্রমাণ, সব জমা দেয় ইন্দ্রাণী জর্জের কাছে। সকল প্রমাণ আর ইন্দ্রাণীর বক্তব্যের মধ্য দিয়ে কোর্ট প্রায় ইন্দ্রকে দোষী প্রমাণ করে। তবে সেখানেই সেদিন কোর্টের সময় শেষ হয়ে যায়। কোর্ট থেকে বেরিয়ে এসে ইন্দ্র তার বাবাকে বলে, টাকার জন্য কেস করেছো তো তুমি। আর এরপর সে তার বাবাকে 7 লক্ষ টাকা দিতে চায়। আর এটা শুনে তার মা কষিয়ে তার আদরের বাবুইকে একটা চড় মারে আর বলে, আমার স্বামী কোনো বিকৃত বস্তু না যে তুই কিনে নিবি। আর তখনই চারিদিক থেকে সোশ্যাল মিডিয়ার সকল প্রতিনিধি এসে মালাকে অপমান শুরু করলে শরৎ তাদের থামিয়ে দিয়ে বলে, আপনারা কি জানেন কতটা কষ্ট পেলে একজন মা তার সন্তানের গায়ে হাত তুলে? সেদিন রাতে বাবলু তার ছোট ব্যাংকে 1 টাকা 2 টাকা করে জমাতে থাকে। ইন্দ্র টাকা জমানোর কারণ জানতে চাইলে ছেলে উত্তর দেয়, তুমিই তো বলেছিলে একটা কেস চালাতে অনেক টাকা লাগে। আমি যখন বড় হব আর তোমাদের কাছে আসবো না, তোমাদের কোনো খোঁজ খবর রাখবো না, তখন তোমরাও তোমার বিরুদ্ধে কেস করবে। আমার তো তখন অনেক টাকা লাগবে, আর এখন থেকে আমি টাকা জমাচ্ছি। এই কথাটা শুনে ইন্দ্র অনেক চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মালা রাতে অসুস্থ হয়ে পড়ে আর খুব ঘামতে থাকে। শরৎ তখন তাকে জল খাইয়ে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু মালা কিছুতেই যেতে চায় না, সে একটু ঘুমাতে চায়। তবে মালা ঘুমানোর আগে ইমোশনাল হয়ে শরৎকে বলে, এইসব মিটে গেলে যদি বাবুই ফিরে আসে তুমি ওকে ক্ষমা করে দিও। এরপর সিন শিফট হয় পরের দিন কোর্টে। এখানে আমরা দেখতে পাই ইন্দ্রাণী একাই শরতের কেস লড়ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে, কারণ শরৎ এখনো আসেনি। এরপর ইন্দ্রাণী জজকে বলে, কাজকর্ম ছেড়ে দিয়ে সন্তানকে তার বাবা মার কাছে বসে থাকতে হবে, এটা কোনো বাবা মাই চায় না। কাজের ফাঁকে একটু কল করে বাবা মার খোঁজ নেওয়া আর বাড়িতে মাঝে মধ্যে একটু সময় দেওয়া, এটুকুই তো চায় বাবা মা। এইসব বলতে বলতেই শরৎ সেখানে আসে আর জজকে বলে, সবাই বলছে বাবুইকে নিয়ে আসতে। আমি জানি আমি বললেও আসবে না। আপনি একবার বলুন না স্যার ওকে আসতে। আজকে ওর মা মারা গেছে। আজ আমাদের ওর একটুখানি সময় দরকার। স্যার প্লিজ আপনি বলে দেন। এটা শুনে ইন্দ্রসহ কোর্টের সবাই নির্বাক হয়ে যায়। এই দৃশ্যটা আসলে খুব কষ্টের ছিল, যেন সবারই চোখে জল চলে আসে। আজ ইন্দোর মা মারা গেছে, মাকে শেষ বিদায় দিতে সন্তানকে লাগবে। সেই সময়টাও ভিক্ষাস্বরূপ বাবা চেয়ে নিচ্ছে। দৃশ্যটা অনেক বেশি ইমোশনাল ছিল। চোখে জল নিয়ে তখন বাবুই তার মায়ের কাছে ফিরে আসে। মায়ের কাছে এসে হাজারবার ডেকেও সে তার মাকে আর পায় না। একসাথে থাকতে চাইলেও তার মার আর একসাথে থাকা হয় না। শত চোখের জল বৃথা হয়ে যায় ইন্দ্রের। পরের দৃশ্য দেখানো হয় সাদে ইন্দ্রাণী শরৎবাবুকে বলছে, আমরা কেসটা জিতে গেছি। লতে আরও কিছু অ্যাড করা হয়েছে এই বিষয়টার উপর। এদিকে বাবু এসে তার বাবার পা জড়িয়ে দিয়ে কান্না করতে থাকে আর ক্ষমা চায়। তখন শরদের মনে পড়ে মৃত্যুর আগে মালা তাকে বলেছিল, বাবু যদি কোনোদিন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে তাহলে ওকে ক্ষমা করে দিও। আর তাই সব মান অভিমান ভুলে ছেলে বৌমাকে বুকে টেনে নেয় শরৎ। কাহিনী শেষ হলেও মনে থেকে যায় একটা গভীর ক্ষত। কেন মানুষ মৃত্যুর পরে তার ভুল বুঝতে পেরে নত হয়? বাবু যদি আগে থেকে তার ভুল বুঝতে পারতো তাহলে হয়তো আজকে তার মা মৃত্যুর আগে হাসি মুখে মরতে পারতো। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হারিয়ে যাওয়ার পর তার গুরুত্ব বুঝতে পারে, আপনজনের শূন্যতা অনুভব করতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত বাবা মাকে সম্মান করা আর সময় থাকতে তাদেরকে সময় দেওয়া। কারণ বাবা মার থেকে আপন পৃথিবীতে আর কেউ নেই। বাবা মার পেছনে খরচ করাকে ব্যয় তালিকায় ধরলে ভুল হবে। এটা তো সৌভাগ্য, যেটা সবার কপালে জোটে না। তো যাই হোক, বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার প্রিয় মানুষটিকে সযত্নে রাখবেন।